হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আরও চলে আসলো আমার একটি নতুন ভিডিও নিয়ে বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দশম শ্রেণীর কবিতা অসুখী একজন কবিতাটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা তো এবার মাধ্যমিক পরীক্ষার্থী 2027, তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোপুরি দেখো, তোমাদের অনেকটি উপকারে আসবে। দেখো, এই অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আগে আমরা দেখে নেই। অসুখী একজন কবিতাটির রচয়িতা কে? উত্তর হলো পাবলো নেরুদা। কবিতাটি বাংলা ভাষায় কে তর্জমা বা অনুবাদ করেছেন? উত্তর হলো নবারুণ ভট্টাচার্য। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন মূল কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত? উত্তর হলো এক্সট্রা ভ্যাগেন্স বা এক্সট্রা ভ্যাগেরিয়া। নবারুণ ভট্টাচার্যের কোন অনুদিত কাব্যগ্রন্থ কবিতাটিতে স্থান পেয়েছে? উত্তর হলো বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থে এই কবিতাটি স্থান পেয়েছে। বন্ধুরা, তোমাদের বলে রাখি যে আমাদের এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা একদম ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড বা কপি করে নিতে পারবে এবং ফ্রিতে পড়তে পারবে। আরও বলে রাখি, আমাদের মাধ্যমিক বাংলা দশম শ্রেণীর সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। দেখো পরের প্রশ্ন, কথক বা কবি কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন? উত্তর হলো তার প্রিয়তমা মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন। কবি যখন চলে যান তখন মেয়েটি কি জানতো না? উত্তর হলো মেয়েটি জানতো না যে কবি আর কখনো ফিরে আসবেন না। দেখো, প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত সহজভাবে এবং সাবলীলভাবে লেখা, যাতে তোমাদের সহজেই বা একবার পড়লেই মনে থাকে। কবি চলে যাওয়ার পর কোন প্রাণীটি রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল? উত্তর হলো একটি কুকুর। কবি চলে যাওয়ার পর কে গির্জার পাশ দিয়ে হেঁটে গিয়েছিলেন? উত্তর হলো একজন চার্চের নান বা সন্ন্যাসিনী। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, এরপর কি ঘটেছিল? দেখো, উত্তর হলো বৃষ্টির জলে কবির পায়ের দাগ ধুয়ে গিয়েছিল। বৃষ্টির জল কবির পায়ের দাগ ধুয়ে দেওয়ার পর কি ঘটেছিল? উত্তর হলো ঘাস জন্মালো রাস্তায়। আর একটার পর একটা পাথরের মতো কি নেমে এসেছিল? উত্তর হলো পাথরের মতো নেমে এসেছিল পরপর বছরগুলো। বছরগুলো কার মাথার ওপর এসে নেমে এসেছিল? উত্তর হলো দরজায় অপেক্ষারত সেই মেয়েটির মাথার ওপর। বছরগুলো নেমে আসার গতি বা তুলনা কেমন ছিল? উত্তর হলো পরপর পাথরের মতো ভারী এবং ধীর গতিতে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এসেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। রক্তক্ষয়ী এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। যুদ্ধের আগুনে কারা খুন বা মারা গিয়েছিলেন? উত্তর হলো শিশুরা আর বাড়িরা খুন হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হয়নি? উত্তর হলো কবির জন্য দরজায় অপেক্ষারত সেই চিরন্তন ভালোবাসার প্রতীক মেয়েটির। যুদ্ধের ফলে সমস্ত সমতলে কি ঘটেছিল? উত্তর হলো সমস্ত সমতলে ধরে গেল আগুন। যুদ্ধের আগুনে শান্ত হলুদ দেবতারা কেমন অবস্থায় উল্টে পড়েছিল? উত্তর হলো টুকরো টুকরো হয়ে মন্দির থেকে উল্টে পড়েছিল। দেবতারা কত বছর ধরে ধ্যানে ডুবেছিলেন? উত্তর হলো 1000 বছর ধরে। দেবতারা ধ্যানে ডুবে কি স্বপ্ন দেখছিলেন? উত্তর হলো সুন্দরের বা কল্যাণের স্বপ্ন দেখছিলেন। যুদ্ধের পর দেবতারা আর কি করতে পারলেন না? উত্তর হলো তারা আর অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষকে বাঁচাতে বা স্বপ্ন দেখাতে পারলেন না। যেখানে ছিল শহর সেখানে যুদ্ধের পর কি পড়ে রইল? উত্তর হলো সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। যুদ্ধের আগুনে কবির স্বাদের মিষ্টি বাড়ির কি কি ধ্বংস হয়ে গিয়েছিল? উত্তর হলো বারান্দা, ঝুলন্ত বিছানা ও গোলাপি গাছ। কবির বারান্দায় কি রঙের গাছ এবং কেমন বাদ্যযন্ত্র ছিল? উত্তর হলো গোলাপি গাছ এবং প্রাচীন জলতরঙ্গ বাদ্যযন্ত্রটা ছিল। চূর্ণ হয়ে যাওয়া এবং পুড়ে যাওয়া জিনিসগুলি দেখতে কেমন হয়েছিল? উত্তর হলো মসুরানো লোহার মতো এবং আলকাতরার মতো কালো। শহরের বুকে ছড়িয়ে রইল কাঠকয়লা ছাড়া আর কি পড়েছিল? উত্তর হলো দুমড়ানো লোহা আর মরা পাথরের মৃত্যুর বীভৎস মাথা। রক্তের একটা কালো দাগ, দাগটি কোথায় বা কিসের ছিল? উত্তর হলো যুদ্ধের তাণ্ডবে চূর্ণ হওয়া শহরের বুকে জমাট বাঁধা রক্তের দাগ। কবিতার শেষে কারা রয়ে গেল বা বেঁচে রইল? উত্তর হলো কবির সেই মিষ্টি বাড়ি, স্মৃতির শহর আর সেই অপেক্ষারত মেয়েটি। অসুখী একজন কবিতায় অসুখী আসলে কে? উত্তর হলো কবির জন্য অনন্তকাল ধরে অপেক্ষারত সেই মেয়েটি। কবিতাটিতে কোন চিরন্তন সত্য প্রকাশ পেয়েছে? উত্তর হলো যুদ্ধ সবকিছু ধ্বংস করতে পারলেও মানুষের অকৃত্রিম ভালোবাসা ও প্রতীক্ষাকে
ধ্বংস করতে পারে না। দেখো বন্ধুরা, এই অধ্যায় থেকে 3 নম্বরের যে বড় প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে বা গুরুত্বপূর্ণ, সেগুলো এখন দেওয়া আছে 10টি প্রশ্ন। তোমাদের বলে রাখি যে মাধ্যমিকের যে 5 নম্বরের প্রশ্ন থাকে সেগুলো সরাসরি 5 নম্বর দেয় না, এগুলো 3+2 বা 2+2+1 এইভাবে ভেঙে দেওয়া হয়। তাই তোমরা ভালো করে 3 নম্বরের প্রশ্নগুলো পড়লে তোমাদের আলাদা করে 5 নম্বরের প্রশ্নের জন্য প্রিপারেশন নিতে হবে না, অটোমেটিক তোমরা এই প্রশ্নগুলো থেকে লিখতে পারবে। তবে 10টা প্রশ্নয় পুরো কবিতাটা কভার করা হয়েছে। প্রথম প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, বক্তাকে, তিনি তাকে কোথায় কিভাবে ছেড়ে এসেছিলেন। নোবেলজয়ী কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে। দেখো, প্রত্যেকটি কবিতার উত্তর বা গল্পের উত্তর লেখার সময় কবির নাম বা লেখকের নাম অবশ্যই ব্যাক করে তোমাদের লিখতেই হবে, এটা বাধ্যতামূলক। দেখো উত্তর, এখানে বক্তা হলেন স্বয়ং কবি বা কবিতার কথক। কবি তার স্বদেশ ভূমি ছেড়ে চলে যাওয়ার সময় তার প্রিয়তমা মেয়েটিকে বাড়ির দরজার কাছে দাঁড় করিয়ে রেখে চলে এসেছিলেন। মেয়েটি জানত না যে কবি আর কোনোদিন ফিরে আসবেন না। কবি তাকে এক প্রকার অনিশ্চিত একাকিত্বের মধ্যে রেখেই যুদ্ধের কর্তব্যে বা দূরদেশে চলে যান। দেখো পরের প্রশ্ন, সে জানত না আমি আর কখনো ফিরে আসবো না। সে বলতে কার কথা বলা হয়েছে? সে কেন কবির ফিরে না আসার কথা জানত না? উদ্ধৃত অংশটি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতা থেকে গৃহীত। এখানে সে বলতে কবির জন্য দরজায় অপেক্ষারত তার প্রিয়তমা মেয়েটির কথা বলা হয়েছে, যিনি আসলে চিরন্তন ভালোবাসার প্রতীক। দেখো কারণ, কবি যখন বাড়ি থেকে বিদায় নেন তখন তিনি মেয়েটিকে তার ফিরে না আসার রূঢ় বাস্তব সত্যটি জানাননি। মেয়েটি সরল ও অকৃত্রিম ভালোবাসার টানে বিশ্বাস করেছিল যে কবি অন্যান্য সাধারণ সময়ের মতোই আবার ফিরে আসবেন। মানুষের ভালোবাসা ও ভবিষ্যতের বিপর্যয় বা যুদ্ধের ভয়াবহতা আগে থেকে আঁচ করতে পারে না বলেই সে এই সত্য জানত না। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। সময়টা কেটে যাওয়ার সাথে প্রকৃতির বুকে কি কি পরিবর্তন ঘটেছিল। আলোচ্য অংশটি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে সংকলিত। কবি চলে যাওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার প্রতীক হিসাবে সপ্তাহ ও বছর কেটে যায়। এই সময়ের নিয়মে প্রকৃতির বুকে দুটি পরিবর্তন ঘটে। প্রথমত, বৃষ্টির জলে কবির চলে যাওয়ার সময়কার পায়ের দাগ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। দ্বিতীয়ত, সেই নির্জন ও পরিত্যক্ত পথের ওপরে ধীরে ধীরে সবুজ গাছ জন্মায়, যা কবির ফিরে আসার পথকে আরো আড়াল করে দেয়। আরও একটার পর একটা পাথরের মতো পরপর বছরের নামলো তার মাথার ওপর। এই পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এই অংশটি পাবলো নেরুদার বিখ্যাত কবিতা অসুখী একজন থেকে সংকলিত বা নেওয়া। এখানে তার বলতে দরজায় অপেক্ষারত সে মেয়েটির কথা বলা হয়েছে। দেখো একদম সহজ ভাষায় লেখা, তোমরা পড়লেই একবার কি দুবার পড়লেই তোমাদের এগুলো মনে থেকে যাবে। কবি চলে যাওয়ার পর একটি বছর অতিক্রান্ত হওয়ার মেয়েটির কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক ও দীর্ঘ মনে হয়েছিল। পাথর যেমন ভারী, নিরেট এবং কঠিন, ঠিক তেমনই একাকিত্বের একটি বছর সেই মেয়েটির বুকে এক দুঃসহ মানসিক যন্ত্রণা এবং বেদনার পাহাড় চাপিয়ে দিয়েছিল। সময়ের এই নির্মম ও ভারী গতি বোঝাতেই কবি বছরগুলিকে পাথরের সঙ্গে তুলনা করেছেন। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এসেছিল, তার প্রভাবে কি ঘটেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আলোচ্য উক্তিটি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে নেওয়া। যুদ্ধের রূপ এবং প্রভাব। কবি লিখেছেন, যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাত যেমন সমস্ত কিছু পুড়িয়ে ছারখার করে দেয়, যুদ্ধও ঠিক তেমনি ধ্বংসলীলা নিয়ে এসেছিল। এর প্রভাবে চারিদিকে রক্তের বন্যা বয়ে যায়, শান্ত সমতলে আগুন ধরে যায়, সবচেয়ে নির্মমভাবে শিশু আর বাড়িটা খুন হয়। অর্থাৎ নিষ্পাপ শিশু থেকে শুরু করে সাধারণ মানুষের আশ্রয়স্থল কোনো কিছুই যুদ্ধের করালগাছ থেকে রেহাই পায়নি। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হলো না এবং কেন? উত্তর হলো, উদ্ধৃতিটি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতা থেকে অন্তর্গত। এখানে কবির মিষ্টি বাড়ির দরজায় বছরের পর বছর ধরে অপেক্ষারত সেই প্রিয়তমা মেয়েটির কথা বলা হয়েছে। কারণ যুদ্ধের বিভীষিকায় শিশু, সাধারণ মানুষ, ঘরবাড়ি এবং দেবতারা ধ্বংস হয়ে গেলেও মেয়েটির মৃত্যু হয়নি। কারণ এই মেয়েটি কেবল কোনো রক্ত মাংসের মানুষ নয়, সে হলো মানুষের শাশ্বত ও চিরন্তন ভালোবাসার প্রতীক। যুদ্ধ এবং হিংসা মানুষের বস্তুগত পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করতে পারলেও মানুষের মনের অকৃত্রিম ভালোবাসা ও আশাবাদকে কখনো হত্যা করতে পারে না। হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতাদের শান্ত হলুদ বলার কারণ কি?
যুদ্ধের সময় তাদের কি দশা হয়েছিল। কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে এই অংশটি উদ্ধৃত। দেখো কি লেখা আছে, কারণ ও দশা। দেবতারা হাজার বছর ধরে মন্দিরের গর্ভগৃহে স্থির অলসভাবে ধ্যানমগ্ন ছিল। দীর্ঘদিন এক জায়গায় থেকে ধূপধোনা ধোঁয়া এবং অঘরে এবং অযত্নে মূর্তির গায়ে যে বিবর্ণ আভা তৈরি হয় তাকে বোঝাতে হলুদ বলা হয়েছে। আর তারা জাগতিক অশান্তি থেকে দূরে ছিলেন বলে তারা শান্ত। যুদ্ধের বিধ্বংসী আগুনে এই দেবতারাও নিজেদের রক্ষা করতে পারেননি। তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিলেন এবং সাধারণ মানুষকে স্বপ্ন দেখানোর অলৌকিক ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব বলতে কি কি জিনিসের কথা বলা হয়েছে, সেগুলি কিরূপ আকার ধারণ করেছিল। আলোচ্য অংশটি পাবলো নেরুদার রসুকি একজন কবিতার অংশ। জিনিস ও আকার। এখানে সব বলতে কবির ফেলে যাওয়া সেই মিষ্টি বাড়ি যেখানে তিনি থাকতেন, তার বারান্দা যেখানে তিনি ঝুলন্ত বিছানায় ঘুমোতেন, জলতরঙ্গ নামক প্রাচীন বাদ্যযন্ত্র এবং ছড়ানো করতলের মতো পাতাযুক্ত গোলাপি গাছটির কথা বলা হয়েছে। যুদ্ধের আগুনে সব পুড়ে চূর্ণ হয়ে যাওয়ার পর সেই সুন্দর জিনিসগুলি বিকৃত রূপ নেয়। লোহার জিনিসগুলি দুমড়ে মুচড়ে যায় এবং স্বাদের বাড়িটি পুড়ে গিয়ে আলকাতার মতো কালো রঙের ধ্বংসাবশেষে পরিণত হয়। দেখো পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। শহরের এই রূপান্তরের কারণ কি, সেখানে আর কি কি পড়েছিল। এই অংশটি পাবলো নেরুদার অসুখী একজন নামক কবিতা থেকে সংগৃহীত। কারণ রক্তের আগ্নেয় পাহাড়ের মতো ধেয়ে আসা যুদ্ধের বীভৎস তাণ্ডব ও আগুনের কারণেই একটি জীবন্ত কোলাহলমুখর শহর শ্মশানে পরিণত হয়েছিল। যুদ্ধের পর ধ্বংসপ্রাপ্ত সেই শহরের বুকে ছাই ও কাঠকয়লা ছাড়া আর যা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তা হলো দুমড়ানো বা মোচড়ানো লোহা, ভেঙে পড়া প্রাচীন পাথরের মূর্তির বীভৎস মাথা এবং মানুষের নির্মম মৃত্যুর প্রতীক হিসেবে জমাট বাঁধা রক্তের একটি কালো দাগ। দেখো শেষ প্রশ্ন, অসুখী একজন কবিতায় কাকে কেন অসুখী বলা হয়েছে। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে নাও। উদ্ধৃত অংশটি পাবলো নেরুদার অসুখী একজন কবিতার মূল ভাববস্তু। দেখো তোমাদের প্রত্যেকটা গল্প কবিতা আবারও বলে দিই যে প্রত্যেকটা গল্প কবিতায় কবি বা লেখকের নাম ব্যাক করে এবং গল্পে বা কবিতার নাম ব্যাক করে লিখতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। দেখো উত্তর, কবিতায় কবির জন্য দরজায় চিরকাল ধরে অপেক্ষারত মেয়েটি অসুখী বলা হয়েছে। কারণ যুদ্ধের ভয়াবহ আগুনে পুরো শহর ধ্বংস হয়ে গেছে, কবির মিষ্টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, হাজার হাজার মানুষ ও শিশু মারা গেছে, কিন্তু অলৌকিকভাবে বেঁচে আছে কেবল সেই মেয়েটি। সে কবিকে ভালোবেসে আজও ধ্বংসস্তূপের মাঝে একা দাঁড়িয়ে অপেক্ষা করে চলেছে, অথচ সে জানে না যে কবি আর কোনোদিন ফিরবেন না। এই অন্তহীন আশাহীন প্রতীক্ষা এবং প্রিয়জনকে হারানোর চিরস্থায়ী বেদনাই তাকে পৃথিবীর সবচেয়ে অসুখী করে তুলেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো।